আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চাঁদাবাজির মাধ্যমে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্মকে কলুষিত করার চেষ্টা হচ্ছে। জামালপুরে পথসভায় নাহিদ ইসলাম সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিএনপি মহাসচিব। দলগুলোর পারস্পরিক কোন্দল ফ্যাসিস্টদের ফিরে আসার সুযোগ করে দেবে। রাষ্ট্র কাঠামো সংস্কারের 20টি বিষয়ের মধ্যে 12টিতে ঐক্যমত্যে পৌঁছেছে সকল রাজনৈতিক দল। 4 ইস্যুতে ওয়াকআউটের পর অধিবেশনে ফিরেছে বিএনপি। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় সাহিল ফারাবি আয়ান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু। এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 3 জন, নিহতের সংখ্যা বেড়ে 36। এবং রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ। কাল আসামি পক্ষের শুনানির দিন ধার্য। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে চাঁদাবাজির মাধ্যমে গণ অভ্যুত্থানের এই প্ল্যাটফর্মকে কলুষিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জামালপুরে পথসভায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। পথসভায় যোগ দেওয়ার আগে শহরের গুরুত্বপূর্ণ সড়কে ছাত্র জনতাকে নিয়ে পদযাত্রা করেন নাহিদ ইসলাম সহ এনসিপির শীর্ষ নেতারা। এর আগে জামালপুর জেলা পরিষদ ডাক বাংলোয় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, ভোটের অনুপাতে জাতীয় সংসদে উচ্চকক্ষ চায় এনসিপি। তিনি জানিয়ে দেন, এ বিষয়ে ঐক্যমত্য না হলে জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে চিন্তা করবে এনসিপি। মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে বলেও দাবি জানান নাহিদ ইসলাম। জামালপুর জেলা পরিষদ ডাক বাংলোয় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে, এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশে। আমরা স্পষ্টভাবে বলেছি, চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি, সেই সংগ্রাম আমরা ঘরের ভিতর থেকে শুরু করব। আমরা এই কারণে জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্তির আহ্বান জানিয়েছিলাম। কারণ গণ অভ্যুত্থানের পরে এই ব্যানারকে কলুষিত করতে বিভিন্ন দল, বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করেছে। আপনারা কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসকে আশ্রয় দিবেন না। আমরা এমন একটা সংসদ যদি তৈরি করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, যেখানে এক ব্যক্তি, যেখানে শুধুমাত্র কেবল প্রধানমন্ত্রীর কথায় পুরো রাষ্ট্র, পুরো সরকার পরিচালিত হবে না। ফলে নির্বাচন আপনাদের থেকে আমরা বেশি চাই। আমরা সংস্কার চাই, বিচার চাই এবং নির্বাচন চাই। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহবাগে যুবদল আয়োজিত গ্রাফিতি অঙ্কন কর্মসূচির উদ্বোধনীতে তিনি বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের তেমন কোনো পরিবর্তন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক কোন্দল ফ্যাসিস্টদের আবারও ফিরে আসতে সুযোগ করে দিতে পারে বলেও শঙ্কা জানান তিনি। আরেক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির প্রশ্ন, গণতন্ত্র রক্ষা মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন দিতে এত দেরি কেন? আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দুনিয়া কাঁপানো স্বৈরশাসক বিরোধী আন্দোলনের স্মৃতিকে আরও সবার সামনে তুলে ধরতে নতুন করে গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নিয়েছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল। আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান রাজধানীর শাহবাগে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে হলে আগে জানতে হবে জনগণ কি চায়। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। তিনি বলেন, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত না করে গণ আন্দোলনের পক্ষের শক্তিগুলো নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়ছে।
যা ফ্যাসিবাদকে ফিরে আসার পথ করে দিতে পারে। এ সময় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতারের ঘটনাকে দুঃখজনক হিসেবে মন্তব্য করেন মির্জা ফখরুল। আজকে যখন পত্রিকা খুললাম বেদনায় একেবারে নীল হয়ে গেছি, দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রনেতা প্রয়াত শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির নামে কেউ অপকর্ম করলে তাদের ছাড় দেওয়া হবে না। 1400-1500 ছেলে ছাত্র জনতার আত্মদানের মধ্যে দিয়ে আমরা যে প্রশাসন মানুষ প্রত্যাশা করেছি, গতিশীল প্রশাসন, সেই প্রশাসন নেই। এ সময় সরকারের 25টি বোয়িং বিমান কেনার উদ্যোগের সমালোচনা করে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নেয়ার আহ্বান জানান রিজভী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রেস সচিব শফিকুল আলম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিডিয়া সেন্টারটা এটা এই বিষয়ে কাজ করবে। আরো অনেক বিষয় আলোপ হয়েছে। আমার যিনি ডেপুটি প্রেস সেক্রেটারি আছেন উনি আরো একটু বিশদ বলবেন। ধন্যবাদ। আজকে আলোচনার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হটস্পটগুলো নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন এবং সেখানে কী ধরনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাড়তি ব্যবস্থা প্রয়োজন হতে পারে সেগুলো সম্পর্কেও রিকমেন্ডেশনের জন্য উনি তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন জেলা পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোঅর্ডিনেশনের মাধ্যমে একটা সিচুয়েশন রিপোর্ট যেন কেন্দ্রীয়ভাবে পাঠানো হয়, যাতে করে সরকারের ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছেন ওনারা যাতে বুঝতে পারেন যে একটা গ্রাউন্ড লেভেলের সিচুয়েশনটা কী এবং সেই অনুযায়ী যাতে পদক্ষেপ নিতে পারেন। এই জন্য সিচুয়েশন রিপোর্ট কেন্দ্রে পাঠানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যেসব বাহিনী আছেন সবাইকে উনি একটা নির্দেশনা দিয়েছেন। আজকে প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন, এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। মোটামুটি এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এর বাইরে যদি এখন আপনাদের কোনো প্রশ্ন থাকে না, আরো দুইটা বিষয় সেটা বলছি। একটা হচ্ছে যে আজকে ইউএস অ্যাম্বাসাডার, ইউএস চার্জে অ্যাফেয়ার্স টেসিয়ান জ্যাকবসন আজকে প্রফেসর ইউনূসের সাথে কলন করেছেন। এটা খুবই একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে মিটিং হয়েছে। সেই মিটিংয়ে ইউএস এর বাংলাদেশের যে ট্যারিফ টকস, তারপরে কাউন্টার টেরোরিজম, আমাদের ইলেকশনের প্রস্তুতি, কনসেনসাস কমিশনের যে ডায়ালগগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। প্রফেসর ইউনূস পুরো ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স, কোনো ধরনের কোনো টলারেন্স টেরোরিস্টদের প্রতি শো করা হবে না, জিরো টলারেন্স। উনি এটা ব্যক্তহীন কণ্ঠে জানিয়েছেন। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফ করছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাষ্ট্র কাঠামো সংস্কারে 20টি বিষয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে 12টি বিষয়ে ঐক্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার 20তম দিনের সংলাপে তিনি এ তথ্য জানান। অধ্যাপক আলী রিয়াজ বলেন, সময় স্বল্পতার কারণে যেসব বিষয় নিষ্পত্তি হয়নি, দ্রুত সেসব বিষয়ে সবাইকে ঐক্যে পৌঁছাতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদ তৈরি না হয় সেভাবেই রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে সবাই ঐক্যমত্য প্রয়োজন। এদিকে আজ সরকারি কর্ম কমিশন, দুদক ও ন্যায়পাল নিয়োগ এবং সংসদে নারী প্রতিনিধির বিষয়ে আলোচনা চলছে। অধিবেশনের প্রথমেই এসব আলোচনা থেকে বিএনপি ওয়াকআউট করলেও পরে যোগ দেন দলটির নেতারা। গুরুত্ব বিবেচনা করে আমরা যেন এক জায়গায় আসতে পারি, এগুলো আমাদেরকে কোনো না কোনো ভাবে নিষ্পত্তি করতে হবে।
যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আমাদের সকলের দীর্ঘদিনের সংগ্রাম, আমাদের কাঠামো তো উপস্থাপন করতে হবে জাতির সামনে। সেই প্রক্রিয়াটা অব্যাহত রেখে আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। আমরা চাই এগুলো নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলো যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। সব বিষয়েই আমরা যে তাতে অন্তর্ভুক্ত করতে পারবো সেটা আমরা কখনোই মনে করিনি। এগুলোর প্রয়োজন, গুরুত্বপূর্ণ, মৌলিক, সেগুলো আমরা বিবেচনা করছি। উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতরাত 1:45টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। সাহিল ফারাবি আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীর ছাত্র। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত 1:45টার দিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাহিল ফারাবি আয়ান মারা গেছেন। আয়ানের শরীরের 40% দগ্ধ ছিল, তাকে আইসিইউতে রাখা হয়েছিল। এই ঘটনায় সর্বমোট এখন পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 18 জনের মৃত্যু হলো। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো 36 জনে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল মৃত্যুর সংখ্যা 1 জন কমিয়ে সংশোধন করে 34 বলে জানায়। সেই হিসাবে মৃতের সংখ্যা দাঁড়ায় 25 জনে। এছাড়া আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় আরও 3 জন চিকিৎসাধীন রয়েছে, যাদের অবস্থা অপরিবর্তিত আছে। এখনো ভর্তি আছে 33 জন, এর মধ্যে শিশু 27 জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে, জানবো অগ্নিদগ্ধদের সবশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে। সজীব, আয়ানের মরদেহ কি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে? হ্যাঁ, আরো আগেই মরদেহ হস্তান্তর হয়েছে এবং অন্য যে প্রক্রিয়াগুলো চলমান রয়েছে, চিকিৎসা থেকে শুরু করে উন্নত চিকিৎসা কিংবা বিদেশি যে চিকিৎসকরা রয়েছেন তারাও দফায় দফায় এই পর্যবেক্ষণ করছেন, পরিদর্শন করছেন এবং পরামর্শ দিয়ে রোগী যারা এখানে দগ্ধ অবস্থায় আছেন তাদেরকে সর্বাত্মক রিকভারি করার যে চেষ্টা সেটা চলমান রয়েছে। 9 জন সংকটাপন্নের কথা আমরা জেনেছি। আইসিইউতে রয়েছেন 3 জন এবং অন্য আরো কেবিনে রয়েছেন 12 জনের মতো। সব মিলিয়ে এখন পর্যন্ত কিছুটা স্বস্তির কথা হলো যে রাতে আয়ানের মৃত্যুর পরে এখনো পর্যন্ত অন্য কোনো খারাপ খবর আমাদের কাছে এসে পৌঁছায়নি। অন্য সংকটাপন্ন যারা রয়েছেন তাদের সর্বোচ্চ চিকিৎসা দিয়ে রিকভারি করার চেষ্টাও চিকিৎসকরা করছেন বলেই আমরা জানতে পেরেছি, যতটুকু জানা গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সকাল থেকে এ পর্যন্ত কোনো ব্রিফ হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণ পরে সাংবাদিকদেরকে আনুষ্ঠানিকভাবে এখনকার যারা যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাদের শারীরিক কন্ডিশন সেটা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে সেটা জানানো হবে। তবে যতটুকু জানতে পেরেছি অনানুষ্ঠানিকভাবে সেটা হলো যে 2-3 জনকে আজকে ছাড়পত্র দেওয়া হতেও পারে। এছাড়া এরকম আরো 8 থেকে 9 জন রয়েছে যাদেরকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া যেতে পারে। 30 জনেরও বেশি দগ্ধ অবস্থায় বা শরীরের বেশি পুড়ে গেছে এমন রোগীর সংখ্যা আমরা জেনেছি প্রায় 6 জনের মতো। সব মিলিয়ে বলা যাচ্ছে যে এখানে যে সার্বিক পরিস্থিতি তাতে করে নতুন খবর, আপনি যে তথ্যগুলো দিয়েছেন এর বাইরে নতুন খবর একটু আমাদের কাছে কম রয়েছে। তবে আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই যে তথ্য আমরা পাবো এখানকার সিভিল সার্জন থেকে শুরু করে ভারপ্রাপ্ত পরিচালক যারা এখানে রয়েছেন দায়িত্বরত, তারা আমাদেরকে সেই খবরগুলো জানাবেন। আপনি জানেন যে যেহেতু দগ্ধ রোগী আমরা ভিতরে প্রবেশ করতে পারি না, তারপরও আমরা টেলিফোনে কিংবা নানা মাধ্যমে যে খবরগুলো পাওয়ার চেষ্টা করছিলাম সেই খবরগুলোই মূলত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এখন এখানে যারা রয়েছেন তাদের সবার চাওয়া এবং দোয়া সবার কাছে যে বেশি বেশি দোয়া করেন যাতে করে যারা এখনো পর্যন্ত সুস্থ অবস্থা রয়েছেন তারা ফিরে আসতে পারেন। এই ছিল এখানকার সবশেষ। আশা করি পরবর্তীতে আপনাদেরকে আরো কিছুটা ভালো খবর জানাতে পারবো। সজীব, আপনাকে ধন্যবাদ।
ছাত্র জনতার আন্দোলন দমাতে ব্যস্ত স্বৈরশাসক শেখ হাসিনা জুলাই শেষ ভাগে এসে বুঝতে পারেন এবার তাকে ক্ষমতা ছাড়তেই হবে। শেষ রক্ষা হিসেবে এক নতুন চাল ছিল নাহিদ আসিফ সহ মূল নায়ক 6 ছাত্র সমন্বয়কদের বন্দুকের নলের মুখে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করে তা প্রচার করা, যার নেপথ্যে ছিলেন ওই সময়কার আলোচিত চরিত্র ডিবি হারুন। তবে এসব কিছুই যে পরিকল্পিত সাজানো নাটক তা বুঝে যায় ছাত্র জনতা। কাদের, হান্নান, মাসুদ, মাহিন, রিফাতদের নেতৃত্বে 9 দফা ঘোষণা আন্দোলনে আনে নতুন গতি। সেই দিনটির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন মাজহারুল হক মুহাজির। শহীদের রক্তে রঞ্জিত রাজপথ, ক্ষোভে উত্তাল অগ্নিগর্ভ পুরো দেশ। 28 জুলাই 2024 ঢালাওভাবে গণগ্রেপ্তার, গুম, খুনের মধ্যেই আসে নতুন এক ঘোষণা। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। নারী সমন্বয়কদের মধ্যে অন্যতম নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নিয়ে আসা হয়। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। বন্দুকের নলের মুখে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে বন্দী আন্দোলনের 6 সেনানীর উপস্থিতিতে একটা লিখিত বক্তব্য নাহিদ ইসলামকে দিয়ে পড়িয়ে তা গণমাধ্যমে পাঠিয়ে দেন তখনকার ডিবির অতিরিক্ত কমিশনার হারুন। বলা হয়, চলমান আন্দোলনের সকল কার্যক্রম প্রত্যাহার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এদিন ডিবি হারুনের সাথে তাদের খাওয়া দাওয়ার ভিডিও পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হয়, যা ছিল মূলত সরকারের আন্দোলন দমনেরই নয়া কৌশল। কিন্তু এসবের তোয়াক্কা করেনি ছাত্র জনতা। পাবলিক, প্রাইভেট, মাদ্রাসার শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয় রাজপথে। কাদের, রিফাত, মাসুদ, মাহিনরা 9 দফা ঘোষণার মাধ্যমে আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যান। এদিন শহীদ পরিবারকে গণভবনে ডেকে এনে আরেক নাটক মঞ্চস্থ করেন শেখ হাসিনা। জোর করে শহীদ আবু সাঈদের পরিবারকে নিয়ে আসা হয় সেখানে। নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউটের পর 28 জুলাই তা সচল হয়। আন্দোলনের সবশেষ খবর জানতে সবার নজরেই থাকত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে। শহরের দেয়ালগুলোতে গ্রাফিতি দিয়ে শুরু হয় প্রতিবাদ, স্লোগানে আসে বৈচিত্র্য, শিক্ষার্থীদের আন্দোলন হয়ে ওঠে গণমানুষের আন্দোলনে। এর মধ্য দিয়েই শেখ হাসিনার দুঃশাসনের অবসানের দিকে এগিয়ে যায় বাংলাদেশ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনে রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ। কাল আসামি পক্ষের শুনানির জন্য দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 4 সদস্যের ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। এদিন রাষ্ট্রপক্ষের শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 7 অগস্ট দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। এ মামলায় পলাতক 8 জনের পক্ষে 2 জন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছেন আদালত। কারো কমান্ড রেসপন্সিবিলিটি আছে, কেউ ফ্যাসিলিটেট করেছে, কেউ অমিশন করেছে, করতে বাধা দিতে পারতেন, দেয় নাই, কেউ ডাইরেক্ট অংশগ্রহণ করেছেন। এরকম 4টা পর্যায় আছে। এই হত্যাকাণ্ডকে ওনারা ফ্যাসিলিটেট করেছেন এবং পরবর্তীকালে এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন। এরপরেও মৃত্যুর কারণ পরিবর্তনের চেষ্টা করেছেন। আর অনেকগুলো অভিযোগ আছে। মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নগরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, দেখা দিয়েছে তীব্র যানজট। এতে করে দুর্ভোগে পড়েন অফিসগামী লোকজন ও শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। সকালে নগরের জিএসসি, বাকলিয়া, কার্পাসগোলা, কাতালগঞ্জ, চাঁদগাঁও, জুবিলি রোড, চকবাজার, বাদুরতলা, সিরাজউদ্দৌলা রোড সহ কোথাও কোথাও জমে হাঁটু সমান পানি। এই সুযোগে বাড়তি ভাড়া নিচ্ছে বিভিন্ন গণপরিবহনগুলো। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় 28.2 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময় আমবাগান আবহাওয়া কেন্দ্রে রেকর্ড করা হয়েছে 102 মিলিমিটার বৃষ্টি। এর মধ্যে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত রেকর্ড করা হয় 64 মিলিমিটার। বৃষ্টি আরও 2-1 দিন থাকতে পারে বলেও জানায় তারা। এদিকে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে চলছে মাইকিং। আপনারা জানেন যে আমাদের যে 57টা খাল আছে, 57টা খালের মধ্যে সিটি কর্পোরেশন একটা মাত্র খাল
আমরা 12 পারা খেলটা করছি, আরও 20টা খেল বাকি রয়ে গেছে। কাজে এই 20টা খেল আমি মনে করি যে আমাদের সংস্কার করতে হবে খুব চমৎকারভাবে। পাশাপাশি সিডিএর যে 34টা খেল আছে, 36টা খেল, ওই 36টা খেলের মধ্যে তারা 22টা খেল করেছে, আরও 14টা খেল বাকি রয়েছে। কাজে ওই 14টা খেলও কিন্তু সংস্কার এখন বাকি রয়েছে। বিশেষ করে এই এলাকার যে মূল সমস্যা হিজড়া খেল, যেটা আপনার কাপাসগুলা থেকে নিয়ে এই কাদালগঞ্জ পর্যন্ত যেটা বিস্তৃতি, এই হিজড়া কালের সংস্কারটা কমপ্লিট হলে এবং এই নালাগুলো কাজগুলো হলে এবং রাস্তাটা একটু উঁচু হলে আমি মনে করি ইনশাল্লাহ এই এলাকার যে প্রবলেমটা সেটা সমাধান হবে। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের চকবাজারের কাতালগঞ্জে আছেন আমাদের সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, জলাবদ্ধতা নিরসনে নগর কর্তৃপক্ষের কি কি উদ্যোগ দেখছেন আপনি? আমরা সকাল থেকে কিন্তু চট্টগ্রাম নগরীর যেসব নিচু এলাকা আছে সেসব এলাকা ঘুরে দেখেছি এবং আমরা সকাল থেকে দেখছি চট্টগ্রাম নগরীর যে 2 নম্বর গেট এলাকা, 2 নম্বর গেট, চকবাজার, কাপাসগুলা এবং বিশেষ করে চকবাজার কাপাসগুলা এলাকায় কিন্তু সবচেয়ে বেশি পানিবন্দী হয়েছে মানুষ এবং কাপাসগুলা সহ চট্টগ্রামের যে কাতালগঞ্জ এলাকা আছে, কাতালগঞ্জ এর সাথে 16 শহর বহদ্দাহাট মোড়, যেগুলো একটি হিজড়া খালকে কেন্দ্র করে যে মোড়টি আছে সেই এলাকাগুলো আছে, সেই এলাকাগুলোতে কিন্তু মূলত পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতা কারণ বলতে সকালে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এই জলাবদ্ধতা প্রকল্পে যে এলাকাগুলো আছে সেগুলো পরিদর্শন করেছেন এবং তিনি যেটি বলছেন এবং তার সাথে যিনি পরিচালক ছিলেন যে বিভিন্ন জলাবদ্ধতা প্রকল্পের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন তারাও যেটি বলছেন যে এখানকার যারা বিল্ডিং এর যারা মালিকরা আছেন তারা বিভিন্ন যে ছোট পকেট খালগুলো আছে, পকেট নালাগুলো আছে, সেই পকেট নালার মুখে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে কিন্তু এই জায়গাতে পানিগুলো যেতে পারছে না, যেতে না পারার কারণেই কিন্তু এই জলাবদ্ধতাগুলো তৈরি হচ্ছে। তবে আমরা যেটি বলতে চাই যে চট্টগ্রাম নগরীর কিন্তু এই যে জলাবদ্ধতা প্রকল্প পরে কিন্তু জলাবদ্ধতা প্রকল্প পরে চট্টগ্রাম নগরীর এই জলাবদ্ধতা কিন্তু অনেকাংশেই কমে এসেছে। তবে কিছু কিছু নিচু এলাকা যেগুলো আছে সেগুলো উন্নয়নের কাজ চলছে। তবে সেই উন্নয়নের কাজগুলো যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন কিন্তু জলাবদ্ধতা পুরোপুরি হবে না। তবে এখানকার যারা বাসিন্দারা আছে তারা বলছেন যে বছরের পর বছর উন্নয়ন প্রকল্প চললেও তারা এই জলাবদ্ধতা থেকে মুক্ত হচ্ছে না এবং নিচু এলাকাগুলোকে উঁচু করার পরও তারা সেই সফলতা দেখতে পাচ্ছে না। তবে নগর মেয়রের কাছে তাদের কাছে বারবার প্রত্যাশা করছেন যে এই যে জলাবদ্ধতা প্রকল্প যে দ্রুত যাতে বাস্তবায়ন করা হয় এবং এই বাস্তবায়ন করতে গিয়ে যে জলাবদ্ধতার খালগুলোর মুখে যে ধরনের প্রতিবন্ধকতা দেওয়া হয় সেই প্রতিবন্ধকতা যেন দ্রুত ছড়িয়ে না হয়। না হয় এই যে বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমে বৃষ্টিপাত যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু চট্টগ্রাম নগরী আবার জলাবদ্ধতায় পরিপূর্ণ হয়ে যাবে। এই ছিল চট্টগ্রামের কাতালগঞ্জ থেকে আমার কাছে সবশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ তামিম। এদিকে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা, সড়ক অবরোধ ও বর্জ্য ব্যবস্থাপনা সহ সব কাজ সফলভাবে করতে সিটি গভর্নমেন্ট বাস্তবায়নের কথা জানিয়েছেন মেয়র ডাক্তার সাদত হোসেন। কানাডা সফর শেষে চট্টগ্রাম ফিরে গতকাল দুপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে কানাডার মেয়রের সাথে অভিজ্ঞতা বিনিময় ও নাগরিক সেবা নিশ্চিতে সিটি গভর্নমেন্টই সমাধান এমন বিষয় উঠে এসেছে বলে জানিয়েছেন সিটি মেয়র। এ সময় মেয়র আরও জানান, মশক নিধনে 100 দিনের ক্র্যাশ প্রোগ্রাম শুরু করা হয়েছে। এছাড়া নগরীতে মশার হটস্পটের তালিকা হালনাগাদে গবেষণা কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মতবিনিময়কালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যেটা অলিভিয়া চৌয়ের সাথে আমার বৈঠক হয়েছে সিটি গভর্নমেন্ট নিয়ে, নগর সরকার, ওখানে কিন্তু সিটি গভর্নমেন্ট আছে এবং এই কনসেপ্ট উনি আমাকে বলেছেন যে এটা যতক্ষণ না হবে কোনো শহরে আপনি প্ল্যান ওয়াইজ কোনো কাজ করতে পারবেন না। তো এই যে আপনাদের যে কথাগুলো সেটা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একটা সংস্থার আন্ডারে, সেটা হচ্ছে পূর্ত মন্ত্রণালয়, আমরা হচ্ছে এলজিআরডি মন্ত্রণালয়। এখন আমাদের যে সিটি গভর্নমেন্ট না থাকার কারণে যে মেয়র যে সব সংস্থার প্রধান, এটা এখন অফিসিয়ালি না হওয়ার কারণে অনেক সময় আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে তাগাদা দিলেও তারা কিন্তু অনেক সময় কাজগুলো দেরিতে করছে অথবা ঠিক সময় মতো কাজগুলো করতে পারছে না। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন
অধ্যাপক ইউনুস। এছাড়া সংস্কার কমিশন, সন্ত্রাসবাদ দমন ও শুল্ক নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। দেশের ১৩তম সিটি কর্পোরেশন ঘোষণা হতে যাচ্ছে বগুড়া পৌরসভা। এরই মধ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে নাগরিকদের করা আবেদনের গণশুনানিও শেষ হয়েছে। এখন অপেক্ষা সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের। সিটি কর্পোরেশন ঘোষণা হলেই বগুড়ার উন্নয়ন জোরদার হবে বলে আশা করছেন শহরবাসী। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো তথ্যছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। 1876 সালে প্রতিষ্ঠিত হয় বগুড়া পৌরসভা। এর আয়তন প্রায় 70 বর্গ কিলোমিটার, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় পৌরসভা। 2004 সালে এই পৌরসভাকে 12টি ওয়ার্ড থেকে বাড়িয়ে 21টি করা হয়। যানজট ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার বেহাল দশায় দুর্ভোগে অতিষ্ঠ পৌরবাসী। এটি সিটি কর্পোরেশন হলে এসব সমস্যার সমাধান হবে বলে তাদের আশা। রাস্তাঘাটের উন্নয়নটা সর্বপ্রথম দরকার। সাধারণ মানুষ কি চায়? দুবেলা দুমুঠো ভালোভাবে খাবে আর স্বাধীনভাবে ভালোভাবে চলাফেরা করতে পারবে। রাস্তাঘাটগুলো ভালো হবে, আরো সুন্দর হবে, প্রশস্ত হবে, এখানে কিছু শিল্প কলকারখানা হবে। বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ায় গেল 17 বছর ধরে উন্নয়ন বঞ্চিত এই পৌরসভার নাগরিকরা। সিটি কর্পোরেশন হলে বড় ধরনের পরিকল্পনার মাধ্যমে সকল সুযোগ সুবিধা নিশ্চিত হবে বলে আশা স্থানীয়দের। সিটি কর্পোরেশন হলে আমি মনে করি যে ওয়ার্ডগুলো আছে, এই বর্ধিত ওয়ার্ডের যারা অবহেলিত যেসব ওয়ার্ডগুলো আছে, এগুলো ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন হবে। আমাদের ড্রেনেজ ব্যবস্থার যে অবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা একটা আধুনিকায়ন ব্যবস্থা নেটওয়ার্ক তৈরি হবে এবং এর পাশাপাশি শহরের সংকীর্ণ যে রাস্তাগুলো আছে অপর্যাপ্ত অপ্রশস্ত, সেগুলি প্রশস্তকরণের একটি ব্যবস্থা হবে। এর ফলে যেটা হবে, নগরবাসী সর্বদিক থেকে, সকল দিক থেকে শহরের যে কোনোখানে যে কোনো প্রান্তে যাওয়ার একটি ভালো সুন্দর নেটওয়ার্ক তৈরি হবে। বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন করার সকল নথি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে খুব দ্রুতই বগুড়া পৌরসভাকে ঘোষণা করা হবে বলে জানালেন প্রশাসক। আমরা স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করেছি। এখন ওখানকার যে প্রসেসগুলো আছে, প্রসেসগুলো শেষ হওয়ার পরেই আমাদের সম্ভবত গেজেট হবে, তবে আশা করি খুব শীঘ্রই হবে। সিটি কর্পোরেশন হলে বগুড়াবাসীর জীবনমান উন্নয়নের সাথে সাথে নতুন শিল্প বাণিজ্যের উন্নয়ন হবে, ত্বরান্বিত হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের এক কর্মী নিহত হয়েছেন। তার নাম খুকু চাকমা। গতকাল বিকেলে পানছড়ির চেঙ্গি ইউনিয়নের উগুদোছড়িতে জনসংহতি সমিতির সন্তু গ্রুপের সশস্ত্র বাহিনীর গুলিতে এই ঘটনা ঘটে বলে দাবি করেছে সংগঠনটি। তবে পুলিশ বলছে তারা এ সম্পর্কিত কোনো তথ্য জানে না। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জাপানে 1 লাখ শ্রমিকের চাহিদা আছে। এই বাজার ধরতে দক্ষ শ্রমিক তৈরির তাগিদ দিলেন অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এ দক্ষ জনশক্তি তৈরিতে একটি প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে কথা বলেন তিনি। সচিব জানান, শুধু ভাষার সীমাবদ্ধতার কারণে পিছিয়ে বাংলাদেশের কর্মীদের দক্ষ করতে পারলে শুধু শ্রম রপ্তানি নয়, অভ্যন্তরীণ চাহিদাও মেটানো যাবে। এ সময় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, উন্নত দেশে 30 সাল নাগাদ বড় সংখ্যক দক্ষ লোকের দরকার হবে, সেই বাজার ধরতে হবে। প্রযুক্তিগত উন্নয়ন ঘটেছে, তাই প্রশিক্ষণও সেভাবে সাজানো হয়েছে। বিদেশে আমাদের স্কিল লেবারের একটা বিশাল চাহিদা আছে, কিন্তু যেটা আমরা সরবরাহ করতে পারছি না। স্কিল লেবার অনেক বেশি বেতন পাবে এবং তাদের চাকরিও কিন্তু এই আপনার ট্রেড জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিসেস একটা এগ্রিমেন্ট আছে, সেখানে একটা মড 4 বলে একটা বিষয় আছে, মুভমেন্ট অফ ন্যাচারাল পারসন। সেই মুভমেন্ট অফ ন্যাচারাল পারসনের মধ্যে স্কিল্ড ওয়ার্কারদের অবারিত ধার পৃথিবীর সব দেশে এবং হিউজ ডিমান্ড। কৃষিকের সাথে সহযোগী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং বেসরকারি সংস্থার সহযোগিতা আমরা চেষ্টা করব। এবার আন্তর্জাতিক সংবাদ।
বাণিজ্য চুক্তি নিয়ে অবশেষে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইইউ। এর মধ্য দিয়ে বিশ্বের দুই বড় অর্থনৈতিক অংশীদারের মধ্যে মাসব্যাপী চলা অচল অবস্থার অবসান হলো। স্কটল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেনের মধ্যে বৈঠকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব ইইউ পণ্যে 15% শুল্কের বিষয়ে সম্মত হন তারা। ইইউ প্রেসিডেন্ট জানান, এ চুক্তি দুই সহযোগীর মধ্যে স্থিতিশীলতা আনবে। গত বছর যুক্তরাষ্ট্র ও ইইউ এর মধ্যে বাণিজ্য ছিল প্রায় $976 বিলিয়ন। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। আজ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের। এদিকে ইইউ এর মতো যুক্তরাজ্য, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং ভিয়েতনামের সঙ্গেও শুল্ক চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার খেলার খবর। টাই ব্রেকারে স্পেনকে 3-1 গোলে হারিয়ে ইউরো নারী ফুটবলের শিরোপা ধরে রেখেছে ইংল্যান্ড। সেন্ট জ্যাকব পার্কে বল দখল আর আক্রমণের শুরু থেকেই ইংল্যান্ডকে পেছনে ফেলে স্পেন। 25 মিনিটে মারিওনা ক্যালডেন্তি গোল করে লা রোজাদের এগিয়ে নেন, কিন্তু গোল হজম করে দমে যায়নি ইংল্যান্ড। 57 মিনিটে তাদের সমতায় ফেরান রুসো। এরপর একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি স্পেন। তাতে খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে প্রতিপক্ষের 2 শট রুখে দেন ইংলিশ গোলরক্ষক হান্নান হ্যাম্পটন। চ্যাম্পিয়নদের হয়ে জয়সূচক গোলটি করেন কোলি কেলি। এদিকে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ভিসেল কোবেকে 3-1 গোলে হারিয়েছে বার্সেলোনা। জাপানের মিসাকি পার্ক স্টেডিয়ামে 33 মিনিটে কাটালানদের এগিয়ে নেন এরিক গার্সিয়া। 9 মিনিটের মধ্যে স্বাগতিক ক্লাবের হয়ে সেই গোল শোধ দেন তাইসে মিয়াশিরো। তবে দ্বিতীয়ার্ধে বার্সেলোনার আক্রমণের সামনে আর প্রতিরোধ গড়তে পারেনি ভিসেল কোবে। 77 মিনিটে রুনি বার্ঘি আর 87 মিনিটে হ্যান্সি ফ্লিকের দলের হয়ে তৃতীয় গোলটি করেন পেড্রো ফার্নান্দেজ। শুভমান গিল, রবীন্দ্র জাদেজা আর ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরিতে ম্যানচেস্টারে ইংল্যান্ডের সাথে চতুর্থ টেস্ট ড্র করেছে ভারত। 2 উইকেটে 174 রান নিয়ে শেষ দিন খেলতে নামে সফরকারীরা। দলের 188-তে আউট হন লোকেশ রাহুল, তবে সেঞ্চুরি তুলে নেন শুভমান গিল। সিরিজে এটি ছিল তার চতুর্থ সেঞ্চুরি। তাতে অধিনায়ক হিসেবে এক সিরিজে 4 শতক হাঁকিয়ে 2 কিংবদন্তি ডন ব্র্যাডম্যান আর সুনীল গাভাস্কারের পাশে বসেছেন গিল। 103 রান করে তিনি বিদায় নিলেও ওয়াশিংটন সুন্দর 101 এবং রবীন্দ্র জাদেজা 107 রানে অপরাজিত থাকেন। 4 উইকেটে 425 রান তোলার পর 2 অধিনায়ক ড্র মেনে নেন। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ড তোলে 669 রান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। চাঁদাবাজির মাধ্যমে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্মকে কলুষিত করার চেষ্টা হচ্ছে। জামালপুরে পথসভায় নাহিদ ইসলাম। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিএনপি মহাসচিব। দলগুলোর পারস্পরিক কোন্দল ফ্যাসিস্টদের ফিরে আসার সুযোগ করে দিবে। রাষ্ট্র কাঠামো সংস্কারের 20টি বিষয়ের মধ্যে 12টিতে ঐক্যমত্যে পৌঁছেছে সকল রাজনৈতিক দল। 4 ইস্যুতে ওয়াকআউটের পর অধিবেশনে ফিরেছে বিএনপি। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় সাহিল ফরাবী আয়ান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু। এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 3 জন। নিহতের সংখ্যা বেড়ে 36। এবং রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ। কাল আসামি পক্ষের শুনানির দিন ধার্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।